কিউআর কোড স্ক্যান করে যখন এই ক্লাসটিতে চলে এসেছো, আশা করছি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে দারুণ কিছু শিখবে। তো তার আগে বলবো, এই বইটি তোমরা সামনে নিয়ে নাও। ঠিক আছে? আজকে আমরা মূলত এই বইটি থেকেই চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিট করার চেষ্টা করব। তো বেশি কথা না বলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, আমরা এই ক্লাসটি এসএসসি শিক্ষার্থীদের জন্য তৈরি করেছি। আ এটা কিন্তু আমাদের নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা। ঠিক আছে? এই চেঞ্জিং সেন্টেন্স আসলে তোমাদের পরীক্ষায় কিভাবে আসে, চলো একটু দেখে নিই। তোমাদের এরকম ১০ টা সেন্টেন্স দেওয়া থাকবে। আ এখানে একটু বলে রাখি, ডিগ্রি থেকে এই বছর তোমাদের কোনো কোয়েশ্চেন আসবে না। আ মানে ২০২৬ এবং ২৭ সালে যারা পরীক্ষা দিবে এসএসসি শিক্ষার্থী, তারা চাইলে এখান থেকে যদি কোনো ডিগ্রি থেকে কোয়েশ্চেন প্রিভিয়াস বছরগুলাতে এসে থাকে, তুমি চাইলে ওগুলো স্কিপ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, এখানে একটি সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সটি তোমাকে সামনে দিয়ে বলে দিবে যে এই সেন্টেন্সটিকে আসলে কোন সেন্টেন্সে তোমাকে রূপান্তর করতে হবে। এইভাবে তোমরা অ্যাসারিটি পাবে, এক্সক্লেমেটরি, নেগেটিভ, হ্যাঁ? এরপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো তোমরা পাবে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। এই চেঞ্জিং সেন্টেন্স তোমাদের পরীক্ষায় আসবে কোয়েশ্চেন নাম্বার 4 এ। এখানে ১০ টি প্রশ্ন তোমাদের থাকবে। একটির মার্কস ১ করে টোটাল ১০ নম্বর তুমি এখানে পাবে। এই টপিকে যদি 10 আউট অফ 10 পেতে চাও, তাহলে নিম্নোক্ত রুলস গুলো ফলো করলেই যথেষ্ট। তবে হ্যাঁ, রুলস ফলো করে যদি তুমি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? এইখানে একটা বিষয় বলি, অনেকেই এই বিষয়টাকে বলবে 10 আউট অফ 10, মানে 10 এ 10 পাওয়া আসলে কি সম্ভব? আসলে বিষয়টা হচ্ছে, তুমি যদি রুলস পড়ে রুলস মুখস্থ করে ফাটায় ফেলো, ঠিক আছে? তাহলে আমি ব্যক্তিগতভাবে বলব 10 এ 10 পাওয়া কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, তুমি যদি রুলস গুলা মোটামুটি একটা ধারণা নিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, তাহলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তুমি 10 এ 10 পাবা। ঠিক আছে? এইজন্য আমি এখানে বলেছি, বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো চলো আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাই। আমরা স্টেপ 1 দিয়ে শুরু করি, যেখানে আমি তোমাদের এই অংশটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? আমি একেবারেই শর্টকাট ধরে, ধরে সবকিছু দেখাবো না অবশ্যই। কিন্তু আমি মূল জিনিসগুলা, যেগুলা তোমার খুব গুরুত্বপূর্ণ, আ তোমার আ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ওই জিনিসটা আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখো, আমরা ১ম এই শিখব অ্যাফার্মেটিভ থেকে যদি কোনো একটা সেন্টেন্সকে নেগেটিভে কনভার্ট করতে হয়, তাহলে এটা কিভাবে করা যায়? এটা বেশ কয়েকটা মাধ্যম রয়েছে। যেই মাধ্যমগুলোর মধ্যে ৩ থেকে ৪ টা রুল তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে। এইচএসসি পরীক্ষায়। ঠিক আছে? তো এটার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রুল হচ্ছে রুল 1। তো রুল 1 এ আমরা কি শিখব দেখি? দেখো, এখানে বলা আছে সাধারণ অ্যাফার্মেটিভ বাক্যগুলো নেগেটিভ করার ক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসাতে হয়। আর যদি বি ভার্ব বা হ্যাভ ভার্ব হয়, মেইন ভার্ব, তবে মানে এখানে বিষয়টা হচ্ছে বি ভার্ব গুলা যদি মেইন ভার্ব হয়, বুঝতে পারছো? আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্বও থাকতে পারে আর মেইন ভার্ব থাকবে। তো এই বি ভার্বটা যদি মেইন ভার্ব থাকে, তাহলে আমরা এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়্যার নট, হ্যাভ নট, হ্যাজ নট এগুলা বসাতে হবে। যেমন এটা যদি আমি তোমাকে শর্টকাটে বুঝাই, ধরো এই কথাটাকেই যদি আমি তোমাকে শর্টকাট ভাবে উপস্থাপন করি, তাহলে আমি তোমাকে এইভাবে বলতে পারি যে অ্যাফার্মেটিভ একটা বাক্য থাকবে এমন, তোমাকে মূলত নেগেটিভ করতে হলে বাক্যটাকে এই স্ট্রাকচার নিয়ে যেতে হবে। সেটা কিভাবে দেখো, অ্যাফার্মেটিভ একটা বাক্য কেমন হয়? সাবজেক্ট হয়, ভার্ব হয়, এক্সট্রা বা এক্সটেনশন কিছু হয়। আমাকে মূলত সাবজেক্টটা ঠিক রাখতে হবে। এরপরে দেখো আমাদের এখানে কিছু থাকতে পারে, হ্যাঁ? এখানে ভার্বটা যদি থাকে, তাহলে এটার সাথে মূলত আমরা কি বসাবো? নট বসাবো। কারণ আমি বলেছি, যদি অক্সিলিয়ারি ভার্বগুলা বা বি ভার্বগুলা যদি আমাদের কি হয়? মেইন ভার্ব হয়, তাহলে আমরা এটার সাথে নট গুলা ইউজ করলেই হবে। বুঝতে পারছো? তো এখানে আমরা নট বসাবো। এরপরে মূল শব্দের বিপরীত শব্দ। হ্যাঁ? মূল শব্দের বিপরীত শব্দ কিন্তু আমরা অনেকেই জানবো না। হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই দেখো, তোমাদের পরীক্ষায় আসা, যেগুলো আমাদের আসার সম্ভাবনা রয়েছে বা এসেছে, এরকম বিপরীত শব্দগুলো তোমাদের এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখো, এটা মুখস্থ করার কোনো প্রশ্নই আসে না। তুমি যা চোখ বোলাবা। বুঝতে পারছো? তুমি প্রতি সপ্তাহে এগুলো একবার করে রিভাইজ দেখো, একটা বিষয় কি? যে কোনো একটা গ্রামার টপিকস কখনো কেউ শেষ করতে পারবে না। কি বোঝাচ্ছি একটু খেয়াল করো। যে আমি আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমাকে শিখালাম। শিখানোর পরে তুমি যদি এটা মনে করো যে আমি তো বুঝে গেছি, আমি আর পড়ব না, তাহলে কিন্তু হবে না। তোমাকে এভরি উইক অথবা এভরি মান্থ তোমাকে এগুলো রিভাইজ এর উপরে রাখতে হবে। ইভেন
তুমি যদি মনে করো এগুলা ধরো এইচএসসি পরীক্ষা তুমি দিয়ে দিয়েছো। তুমি ইংলিশে ৯০ প্লাস মার্ক পেয়েছো। তুমি ৩ বছর আ ইংলিশ সাবজেক্টটা তুমি ধরিও না। এরপরে দেখবা তুমি এগুলা আবার ভুলে গেছো। মানে আমাদের হিউম্যান ব্রেইনটা চর্চার মধ্যে না রাখলে আল্টিমেটলি কিছুই হয় না। বুঝতে পারছো? তো আমাদের এগুলা চর্চার মধ্যে অবশ্যই রাখতে হবে। একইভাবে এগুলা আমাদের প্রতিনিয়ত দেখতে হবে। মুখস্থ করলে মনে থাকবে না। এগুলা তোমাদের চোখ বুলাতে হবে বারবার। প্রতি সপ্তাহে আমাদের একবার করে দেখলে এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখো আমরা একটা এক্সাম্পল এর মাধ্যমে বিষয়টা তোমাদের বুঝাই। আশা করি বুঝতে পারবে। দেখো অ্যাফার্মেটিভ মানে এই যে এটা, ঠিক আছে? এই অ্যাফার্মেটিভ এ একটা অংশ দেওয়া আছে যেটা তোমার দিনাজপুর বোর্ড ২০১৯ সালে আসছিল। ঠিক আছে? তাহলে দেখো এটাকে যখন আমরা নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করব, তাহলে আমরা কি করব? জাস্ট একটা নট লাগিয়ে দিব। আর যে মূল যে শব্দটা এটার একটা নেগেটিভ শব্দ এখানে বসিয়ে দিলেই হয়ে যায়। আমরা জানি ইস টা এখানে ভার্ব, এটার সামনে আমরা নট বসিয়েছি কারণ এখানে নট বসাতে বলেছে। আর মূল যে শব্দটা এই শব্দটার বিপরীত শব্দ হিসেবে পসিবল বসিয়েছি। একটা জিনিস আমি তোমাকে বলি, তোমরা অনেকেই মনে করতে পারো যে মূল শব্দের যে বিপরীত শব্দ, এগুলা যদি না আসে তাহলে কিভাবে পারো? ভাই, তুমি খেয়াল করলে দেখবা যেই শব্দগুলো আমাদের আসে এগুলো এইচএসসির বাচ্চারা পারবে। যেমন এখানে আমি যদি এখানে না লিখতাম, ধরো এখানে পসিবলটা আমি কেটে দিছি। আমি যদি বলি, দেখো আমাকে বলতে পারবা যে এখানের মধ্যে কি হবে? এখানে তুমি 98% অথবা 99% স্টুডেন্টরা বলবে, "ভাইয়া এটা তো পসিবল হবে। এটা তো আমরা নরমালি বুঝতে পারি।" তো এরকম বাক্যগুলো আসলে আমাদের পরীক্ষায় এসে থাকে। এগুলো নিয়ে আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। খুব ইজি কোয়েশ্চেন আসবে। তো এইভাবে তোমরা পরেরটা দেখে নিও। ঠিক আছে? এরপর আসো আমরা রুলস 2 তে চলে যাই। রুল নাম্বার 2। আচ্ছা, এখানে দেখো, এখানে আমি বলেছি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের বেশ কিছু রুলস এর প্রয়োজন হয়। যেগুলোর মধ্যে আমাদের অল্প কয়েকটা রুলস আমাদের এইচএসসি পরীক্ষায় এসে থাকে। এটার মধ্যে ২ নাম্বার রুলস এ কি আছে চলো একটু দেখে নেই। আমরা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে এভরি কথাটা দেখি, ঠিক আছে? এখানে এভরি থাকতে পারে, এভরিবডি থাকতে পারে, এগুলা থাকতে পারে। যদি এভরি কথাটা আমরা দেখি তাহলে আমরা কি বসাবো জানো? এই এভরিটা কেটে দিয়ে আমরা বসাবো দেয়ার ইস নো। হ্যাঁ? এরপরে আমাদের এভরির পরের অংশ আমাদের বসাতে হবে। ঠিক আছে? এই এভরিটা যেখানে থাকবে এটার পরের অংশটা আমাদের বসাতে হবে। এরপরে কিন্তু আমাদের একটা বাট বসাতে হবে, দেন বাকি অংশ। ঠিক আছে? অথবা তুমি এটাও করতে পারো যে ১ম এ দেয়ার ইস নো বসাবা, এরপরে নাউন বসাবা, এরপরে হু বসাবা, এরপরে ডু, ডাজ, ডিড এগুলোর সাথে নট বসাবা। তুমি এগুলো অর্থের সাথে মিলিয়ে এরপরে ভার্বের ভি অন বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করবা। ঠিক আছে? এখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে বিষয়টা কিভাবে হয়। হ্যাঁ? দেখো, এখানে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্সের মধ্যে আমরা এভরিবডি পেয়েছি। এরপরে দেখো আমি বলেছি এভরিবডি আমরা পরিবর্তন করে কি বসাবো? দেয়ার ইস নো। ঠিক আছে? তো আমরা এভরিবডির পরিবর্তে আমরা দেয়ার ইস নোবডি বসালাম। এরপরে দেখো আমরা কি বসাতে হয় ভাইয়া? একটা বাট বসাতে হবে। দেন বাট বসালাম, দেন বাকি অংশ সুন্দরভাবে বসিয়ে দিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করলাম। এভাবে তুমি এগুলা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এবার আসো আমরা রুল 3 তে চলে যাই। আ দেখো, রুল নাম্বার 3 আরো ইজি। দেখো, অনলি বা অ্যালোন থাকলে নান বার্ড বসে। ঠিক আছে? অনলি থাকলে নাথিং বার্ড, আ নট মোর দ্যান বসে। দেখো, এই যে আমরা অনলি থাকলে এখানে একটা বসালাম, এখানে আবার অনলি থাকলে আরেকটা বসালাম। এটার ক্ষেত্রে কারণটা হচ্ছে ব্যক্তি বা সৃষ্টিকর্তার জন্য তুমি এটা ইউজ করবা। আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে তুমি এটা ইউজ করবা। তো চলো আমরা একটা এক্সাম্পল এ চলে যাই। দেখো, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স দেওয়া আছে এমন যেটা তোমাদের বরিশাল বোর্ড ২০১৯ সালে আসছিল। যেখানের মধ্যে দেখো আমরা একটা সেন্টেন্স, হ্যাঁ? একটা সেন্টেন্স দেওয়া আছে। এখানের মধ্যে দেখো অনলি দেওয়া আছে। তো অনলিটা পরিবর্তন করে আমরা কি বসালাম? নাথিং বাট। বুঝতে পারছো? তো এইভাবে আসলে আমাদের এই রুলস গুলা মনে রাখলে আমরা কিন্তু এগুলা কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ। এখানে দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমাদের আরো বেশ কিছু রুল এখানে দিয়ে দিয়েছি। এগুলা এক্সট্রা। তুমি চাইলে পড়ে নিতে পারো। ওই যে আমাদের মনের মধ্যে একটা খুঁত থাকে না? যে আরো কোন রুলস আছে কিনা যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এগুলো তুমি একটু দেখে নিবে। কিভাবে দেখবে? এই যে দেখো এই রুলস গুলো আমি তোমাদের যেভাবে বুঝিয়েছি এইভাবেই তুমি এটা দেখবে। হ্যাঁ? আমি যতটা সম্ভব চেষ্টা করব এই ভিডিওটা ছোট করার জন্য। কারণ আ আ ট্রেন্ডিং সেন্টেন্স এটা বড় লম্বা অধ্যায়। তো এটা নিয়ে আসলে ভিডিও বানালে আমি যদি ১-১.৫ ঘন্টার ভিডিও বানাই তোমরা অনেকেই দেখতে চাইবে না। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি যতটা সম্ভব ছোট করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো এই অংশটা তোমরা দেখে নিবে। ঠিক আছে? এরপরে আসো আমরা চলে যাব অ্যাফার্মেটিভ থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ এ সেন্টেন্স গুলা কমপ্লিট করব। তো এই ক্ষেত্রে আমি বলি এগুলার ক্ষেত্রেও আসলে অনেক রুলস আছে। হ্যাঁ? তুমি যদি
ধরো অ্যাডভান্স গাইডটা অনেক ভালো একটা গাইড। ওই অ্যাডভান্স গাইডে যদি তুমি দেখো তাহলে দেখবা শত রুলসও তুমি পাবা কোনো ক্ষেত্রে। হ্যাঁ? তুমি যদি পুরান কোনো একটা অ্যাডভান্স গাইড তুমি সংগ্রহ করতে পারো তো দেখবা অনেক রুলস আছে। এগুলো আসলে সব পড়ে আমাদের কাজ কি? আমাদের তো পরীক্ষায় আসবে অল্প কয়টা থেকে, তাই না? তা আমরা অল্প কয়টাই শিখবো কিন্তু ভালোভাবে শিখবো যাতে আমরা পরীক্ষায় আসলে ভালোভাবে লিখতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে? তো দেখো এখানের মধ্যে রুলস 1 এ আমরা কি বলেছি একটু দেখি। আ এখানে রয়েছে বি ভার্ব ও হ্যাভ ভার্ব। দেখো এখানে অনেকেই একটা জিনিস বুঝবে না যে বি ভার্ব গুলা কি, হ্যাভ ভার্ব গুলা কি। ঠিক আছে? যেমন আমি যদি মুখে তোমাকে বলি বি ভার্ব হচ্ছে কি জানো? অ্যান, ইজ আর ওয়াজ ওয়্যার। আর হ্যাভ ভার্ব গুলা কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা। ঠিক আছে? এই যে এগুলা এগুলো হচ্ছে বেসিক ভাইয়া। বুঝতে পারছো? এই বেসিক নিয়ে যদি কারো প্রবলেম থাকে ভাই তাহলে আমি বলব যে আমাদের আরেকটা বই রয়েছে শর্টকাট বেসিক ইংলিশ গ্রামার। তুমি ওই বইটা তুমি ফলো করতে পারো। একেবারে শর্ট ওয়েতে, হ্যাঁ? এটা দুনিয়ার সব থাকবে না। যেগুলা তোমার এইচএসসির জন্য, এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ বেসিক, ওই বেসিক গুলো তুমি পেতে পেরে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তোমরা ওই বইটা সংগ্রহ করতে পারো। ওই বইটা তুমি কিভাবে সংগ্রহ করবে? জাস্ট 01612 দাঁড়াও আমি লিখেই দেই। আ কারণ অনেকের এই বইটা প্রয়োজন। আমি মনে করি। কারণ অনেকেরই বেসিকের সমস্যা। 01612169249 এই নাম্বারে কিন্তু WhatsApp আছে, বুঝছো? এই নাম্বারে WhatsApp এ তুমি সালাম দিতে পারো, হাই হ্যালো দিতে পারো। সালামই দিবা। দিয়ে বলবা আমার শর্টকাট বেসিক ইংলিশ গ্রামার বইটি প্রয়োজন। তখন ওই WhatsApp থেকেই তোমাকে বলে দেওয়া হবে তোমার কি করা লাগবে। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস তোমার কাছে চাইতে পারে। ওগুলা চেয়ে তোমার কাছে বই পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ক্যাশ অন ডেলিভারিতে তুমি বইটি পেয়ে যাবা। হ্যাঁ? তো এই নাম্বারে WhatsApp থাকলে এখানে তুমি নক করতে পারো। এছাড়াও তোমার যদি অন্য কোনো প্রবলেম থাকে, কোনো জিজ্ঞাসা থাকে লাইক এই রুলটা তুমি বুঝতে পারতেছো না, একটা স্ক্রিনশট দিবা। দিয়ে WhatsApp গ্রুপে তুমি দিয়ে দিতে পারো। গ্রুপে দিয়ে দিতে পারো। হ্যাঁ? এগুলা সবকিছুই আমাদের YouTube চ্যানেল, Facebook পেজ থেকে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে? আচ্ছা তো চলো আমরা রুল 1 টা তোমাদের বুঝাই। দেখো বলছিলাম বি ভার্ব। তো বি ভার্ব গুলা কি আমি বলেছি, হ্যাভ ভার্ব গুলা কি তাও বলেছি। দেখো বি ভার্ব ও হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারপ্রেটিভ করতে বি ভার্ব প্লাস নট অথবা হ্যাভ ভার্ব অথবা নট ব্যবহার করা হয়। প্লাস নট ব্যবহার করতে হয়। অর্থাৎ যদি বি ভার্ব থাকে তাহলে এটার সাথে নট বসবে, হ্যাভ ভার্ব থাকে তাহলে এটা কিন্তু নট বসবে। ক্লিয়ার? তো শর্টকাটটা দেখো এখানে বি ভার্ব নট থাকবে সাবজেক্ট। ঠিক আছে? এখানে হ্যাভ ভার্ব নট থাকবে সাবজেক্ট। প্লাস বাকি অংশ শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে হবে। দেখো তুমি যদি পরীক্ষার হলে ইন্টারোগেটিভ করতে শেষে কোয়েশ্চেন মার্ক না দাও, তোমার সব সঠিক থাকতে পারে। কিন্তু টিচার যদি চান এটা তিনি কেটে দিবেন। ইভেন আমি যদি তোমার খাতাটা দেখি তাহলে আমিও তোমায় কেটে দিব। কারণ আ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এমনও দেখেছি যে আ আছে না এসএসসিতে ট্যাগ কোয়েশ্চেন, হ্যাঁ? ট্যাগ কোয়েশ্চেন এর একটা ছেলের প্রত্যেকটাই সঠিক ছিল। কিন্তু সে শেষে কোয়েশ্চেন মার্ক না দেওয়ার কারণে সে 5 এ 5 আউট অফ 0 সে 0 পেয়েছে। অথচ তার পুরো সেন্টেন্সটাই সঠিক ছিল। কিন্তু কোয়েশ্চেন মার্ক না দেওয়ার কারণে সে আল্টিমেটলি কি পেয়েছে? 0। তাই এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তো দেখো এখানে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স দেওয়া আছে। এখানেও আমাদের কি রয়েছে? এটা সিলেট বোর্ড ২০১৭ সালে আসছে। তো দেখো এখানে কি রয়েছে? আর আমরা জানি আর কি ভার্ব, হ্যাঁ? am, is, are হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব থাকলে আমরা কি করতে হবে বলো? বি ভার্ব থাকলে আমরা এটা প্রথমে আনবো এবং এটায় কি করে দিব? আরএন্ড কেন করে দিব? কারণ বি ভার্বের সাথে আমরা নট বসাতে হবে। তোমরা অনেকে কি করবে জানো? আ আর নট, আর নট এগুলা লিখলে হবে না। তোমাকে আরএনটি লিখতে হবে। বুঝতে পারছো? এগুলা শর্ট ফর্ম গুলো কিন্তু তুমি বেসিক শর্টকাট বেসিক ইংলিশ গ্রামার বইতে পেয়ে যাবা। ক্লিয়ার? আচ্ছা পরেরটা তোমরা দেখে নিবে। একই রকম কোয়েশ্চেন। এবার আসো রুল নাম্বার 2 তে চলে যাই। তো দেখো 2 তে কি রয়েছে? দেখো এখানে রয়েছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাঁ? মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স নেগেটিভ হলে ইন্টারভিউ করতে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ব্যবহার করতে হয় সাবজেক্টের পূর্বে। অর্থাৎ আমাদের সাবজেক্ট চিহ্নিত করতে হবে। সাবজেক্টের পূর্বে আমাদের কি করতে হবে ভাইয়া? সাবজেক্টের পূর্বে আমাদের এই ভার্বগুলো নিয়ে আসলেই, হ্যাঁ? পজিটিভ ফর্মগুলা নিয়ে আসলেই কিন্তু আমাদের সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যায়। তো দেখো এগুলো খুবই ইজি। অ্যাপারেন্টিভ সেন্টেন্স একটা সেন্টেন্স দেওয়া আছে। কুমিল্লা বোর্ড ২০১৬ এখানের মধ্যে দেখো ক্যান নট দেওয়া আছে তো এখানে আমার কি হবে? নটটা বাদ দিয়ে এই অক্সিলিয়ারি ভার্বটা কোথায় নিয়ে আসতে হবে? হ্যাঁ? এই মোরাল অক্সিলিয়ারি ভার্বটা কোথায় নিয়ে আসতে হবে? ১ম এ নিয়ে আসতে হবে। দ্যাটস ওয়াই আমাদের সেন্টেন্স কমপ্লিট। কত ইজি ভাই! এটার থেকে ইজি আর কি আছে ভাই বলো? তোমরা যদি এরপরও বলো যে চেঞ্জিং সেন্টেন্স আসলে কঠিন একটা বিষয়, এটা আসলে আমার নিজের জন্যই লজ্জাদায়ক। কারণ আমি তোমাদের হয়তোবা বুঝাতে পারিনি। এত সহজভাবে বুঝানোর পরেও যদি কেউ বলে এই কথা, আমার আর বলার কিছু নেই ভাই। বুঝতে পারছো?
তোমরা হতাশ হবা না। তোমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের করতে কষ্ট হয়, কঠিন মনে হয়, স্কিপ করো। ঠিক আছে? আগে সহজগুলা পড়ো, দেন আমরা আস্তে, আস্তে কঠিনগুলোতে যাবো ইনশাআল্লাহ। তো চলো রুল 3 সম্পর্কে আলোচনা করি। এখানে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ? অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান বা নো ওয়ান থাকলে আমরা হু বসাবো, প্লাস বাকি অংশ বসাবো, শেষে কোয়েশ্চেন মার্ক দিব। ঠিক আছে? তো দেখো এখানে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা এখানে দেওয়া আছে যেটা তোমার এই বোর্ডগুলো যশোর বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড ২০১৬ তে আসছে। ঠিক আছে? দেখো তুমি একটু খেয়াল করে দেখো। আমি যে বললাম, আমি কোথায় বললাম এটা? এটা আমি তোমাদের আর্টিকেলে মেবি বলছিলাম যে কোয়েশ্চেন গুলা প্রচুর রিপিট হয়। আমি তোমাকে প্রোনাউন রেফারেন্স এ একই কথাগুলা বলছি যে একই প্যাটার্নে আসলে কোয়েশ্চেন গুলা করে। আর কোয়েশ্চেন গুলা প্রচুর রিপিট হয়। তুমি যদি কিছু নাও পারো অন্তত মুখস্থ করে যাও দেখবা ওই মুখস্থ থেকে হুবহু ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যেতে পারো। তো দেখো কুমিল্লা বোর্ড ২০১৬ সালের কোয়েশ্চেনটা যে মুখস্থ করছে বা বুঝে, বুঝে পড়ার চেষ্টা করছে, সে কিন্তু যশোর বোর্ড ২০১৭ তে হুবহু কমন পেয়েছে। বুঝতে পারছো? আচ্ছা। এই যে কুমিল্লা বোর্ড ২০১৬ সালটা এগুলা যায় দেখো ২০০৩, ৪, ৫ এ চলে আসছে। এগুলো আবার ১৬ সালে আসছে। যেটা আমরা রেফারেন্স এখানে দেইনি। আর এতগুলা দেওয়াও কিন্তু পসিবল না। বুঝতে পারছো? তো দেখো আমরা ১৬ সাল পর্যন্ত চেষ্টা করেছি দেওয়ার জন্য। তো এখানের মধ্যে আমাদের এই সেন্টেন্সটা দেওয়া আছে। তো আমরা নোবডি দেখেছি। নোবডি থাকলে কি হবে বলো? নোবডি থাকলে ১ম এ আমরা হু বসাবো, দেন বাকি অংশ শেষে কি? কোয়েশ্চেন মার্ক শেষ। আর কি আছে বলো? আর কিছু আছে? তবে হ্যাঁ, এই সাইনটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। অনেকেই কি করে জানো? নোবডিটাও থাকে, আ নোবডির আগে তারা হু বসায়। এজন্য পুরো সেন্টেন্সটা তাদের হয় না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেই সাইনটার জন্য আরেকটা সাইন বসবে, এর আগের সাইনটা আমাদের কেটে দিতে হবে। সেটা যেই কোনো গ্রামারের ক্ষেত্রেই হোক। হ্যাঁ? আচ্ছা, এবার আসো এটার মধ্যে আমরা এক্সট্রা কিছু রুল দিয়েছি। এগুলো তোমরা একটু পড়ে নিবে। এবার আসো আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ তো দেখলাম। হ্যাঁ? দেখো এখানে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ তো দেখলাম। এবার চলো আমরা দেখে নেই অ্যাফার্মেটিভ থেকে আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলা কমপ্লিট করতে পারি। ঠিক আছে? তো এখানে সিলেক্টেড এ আমি কিছু রুলস তোমাদের দেখিয়ে দিয়েছি। তো দেখো রুল নাম্বার 1। আচ্ছা, রুল নাম্বার 1 টাতে আসলে কি আছে? চলো ওইটা দেখে নেই। এখানের মধ্যে দেখো আর্টিকেল আর আর্টিকেল এর মধ্যে কোনগুলা এ বা এন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কে এক্সক্লেমেটরি সেন্টেন্স এ রূপান্তর করতে হোয়াট বাক্যের শুরুতে বসে। ঠিক আছে? স্ট্রাকচার গুলো একটু দেখে নিও। তো আমরা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আবারও দেখো রাজশাহী বোর্ড ২০১৬ তে আসছে। ঠিক আছে? তো এখানেও দেখো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে আমরা এ দেখেছি মানে কি? এ ইস এ আর্টিকেল। ঠিক আছে? এ দেখেছি মানে আর্টিকেল। তো আর্টিকেল থাকলে আমাদের ১ম এ কি আনতে হবে? হোয়াট আনতে হবে। ঠিক আছে? তো আমরা হোয়াট আনলাম। তো আমরা আর্টিকেল কি এ থাকবে নাকি এন হয়ে যাবে? দেখো এই জায়গায় আমার কথা। তোমরা যারা এটা তোমরা অ্যান্সার দিবা যে কেন এখানে এন হইল? দেখেছো? আমি তোমাকে এইজন্যই বলছিলাম এই যে আর্টিকেল, প্রোনাউন রেফারেন্স এ এই কথাগুলা বলছিলাম। যে এই যে আর্টিকেল বা প্রোনাউন রেফারেন্স যেটাই বলো, তুমি এখানে হয়তোবা তুমি চিন্তা করতে পারো যে এগুলা থেকে এই কোয়েশ্চেন গুলা কি আসবে নাকি? আমি কেন পড়বো? কিন্তু আমি বলছিলাম তুমি ন্যারেশন এ গিয়ে চেঞ্জিং সেন্টেন্স এ গিয়ে তুমি দেখবা যে এগুলার ব্যবহার কতটা আসে, কতটা পর্যায়ে এগুলো আসে। রাইট ফর্ম অফ ভার্ব এগুলার ব্যবহার কত পরিমাণে আসে। বুঝতে পারছো? তো এরা তোমরাই সিদ্ধান্ত নিবে। যদি না পারো অন্তত আর্টিকেল ক্লাসটা দেখো, দেখে সিদ্ধান্ত নাও। আমি বলে দিচ্ছি শর্টকাট 2 তে তুমি এটার অ্যান্সারটা পাবা। হ্যাঁ? আর্টিকেলের শর্টকাট 2 অথবা তুমি বইটি ওপেন করো। ওপেন করে তুমি আর্টিকেলের শর্টকাট 2 টা দেখো। শর্টকাট 2 টা দেখলে তুমি এইখানে এন হওয়ার কারণটা বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা কিন্তু ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আমরা শেষে কোয়েশ্চেন মার্ক বসাচ্ছিলাম। কিন্তু এক্সক্লেমেটরি ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্ক হয় না। এটাকে আমরা বাংলায় বলি আশ্চর্যবোধক চিহ্ন। আর ইংরেজিতে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন মার্ক। ক্লিয়ার? তো এইভাবে দেখো আরেকটা আ আ এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা একটু চেক করবে। ঠিক আছে? তো চলো আমরা রুলস 2 তে চলে যাই। আচ্ছা, রুলস 2 তে আসলে কি রয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ? এখানে বলেছি অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি। তো আমাদের মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স থেকেই বিষয়টা করতে হবে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের ইট থ্রু এমনভাবে গঠিত কোনো সেন্টেন্স হলে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে আমাদের হোয়াট ট্রু আনতে হয়। ঠিক আছে? দেখো কিভাবে আনতে হয়? ১ম এই দেখো আমি একটু এটাকে পরবর্তী পেজে নিয়ে যাই। দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সে রাজশাহী বোর্ড ২০১৯। তো এখানের মধ্যে দেখো ইট দেওয়া আছে। যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এ নিতে হবে, দ্যাটস হোয়াই আমরা কি করব? ১ম এ আমরা হোয়াট টু এনে বাকি অংশ বসিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, কোনটার বাকি অংশ বসাতে হবে? অবশ্যই এই থু এর বাকি অংশ। বুঝতে পারছো? আচ্ছা, এইখানে তোমাদের একটা শর্টকাট তোমাদের শিখিয়ে দিই। ঠিক আছে? এক্সট্রা রুল গুলো তুমি পড়ে নিবা। এটা আমি আগেই বলেছি। আচ্ছা, এই শর্টকাটটা কি জানো? যে এখানে এই যে আমি তোমাদের ২ টা ৩ টা করালাম, এখানের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে, "ভাইয়া
আপনি তো আমাদের অনেক রুলস গুলা একটা করে আসলে অনেকগুলা রুলস পড়িয়ে ফেলেছেন। তো এতগুলো রুলস আসলে আমাদের মাথায় থাকবে কিভাবে? এটা ভাই আমি বলব যে জাস্ট অ্যান্সারটা কোয়েশ্চেনেই থাকবে। কিভাবে? কোয়েশ্চেনে তারা বলে দিবে যে তুমি অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি করো। কোয়েশ্চেনে তারা বলে দিবে যে তুমি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করো। তো যখন তুমি বলেই দিবে তখন তোমার মাথায় থাকবে কি? অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে কিন্তু আমাদের শেষে কি দিতে হয়? কোয়েশ্চেন মার্ক দিতে হয়। এখানে রুল ছিল কয়টা? মাত্র ৩ টা। এক্সট্রা দিয়ে একটা ছিল। এইভাবেই কিন্তু তুমি চিন্তা করে তুমি কিন্তু পরীক্ষায় আনসার করতে পারো। ঠিক আছে? তো চলো এবার আমরা তোমাদের ভয়েস চেঞ্জিং সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। তো ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে যে বিষয়টা মানে ফরজ, হ্যাঁ? সেটা হচ্ছে টেন্স। যদি ভাই তুমি টেন্স না পারো, তাহলে আমি বলব "ইউ মে লিভ নাও।" তুমি এখান থেকে লিভ নিতে পারো। লিভ নিয়ে তুমি শর্টকাট বেসিক্যালি গ্রামার বই থেকে তুমি টেন্সটা ভালোভাবে দেখে নাও। কারণ উইথআউট টেন্স ইউ ক্যান নট বি লার্ন এনিথিং অফ ভয়েস। ক্লিয়ার? ওকে। তো চলো আমি বলব যে টেন্সটা দেখো। তো চলো আমরা শুরু করি। দেখো ভয়েস ২ প্রকার। তো ২ প্রকার ভয়েস গুলা একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। পরীক্ষায় কি করবে জানো? যদিও এখানে অ্যাক্টিভ দেখো তুমি এসএসসি তে যখন ট্রেনিং সেন্টেন্স করছো, তুমি দেখছো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে। ক্লিয়ার? তো এটা খুবই ইজি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা অতটা কঠিন কিছু না। কিন্তু তোমাকে দিবে কি জানো? এইচএসসিতে আ 89 আমি বলব 89% তুমি ধরে রাখো তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসবে না, আসবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে তোমাকে অবশ্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভ পারতে হলে তোমাকে ২ টেই ঝালাইতে হবে। ক্লিয়ার? বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো, আমার এই ক্লাসগুলা শুধুমাত্র চোখ দিয়ে দেখলেই হবে না। তোমাকে অনুধাবন করতে হবে। তোমার পাশে একটা নোট খাতা নিয়ে বসতে হবে। ক্লাসের সাথে তুমি নোট করতে হবে। যে জায়গাগুলা, যে পয়েন্টগুলা তুমি বুঝো না, এগুলার জন্য কিন্তু আমরা সলিউশন দিচ্ছি। আমাদের গ্রুপে তুমি এই পয়েন্টগুলা নিয়ে আসলে পোস্ট করতে পারো। যদি আমরা কোনো কারণে তোমার পোস্টটা নাও দেখি, এই পোস্টগুলা তুমি আসলে আমাদের পেজে নক করতে পারো। ইনশাআল্লাহ আমরা দেই তো, আমরা সমাধান দেই। বুঝতে পারছো? অনেকেই আছে, আমি আসলে ওইভাবে নাম প্রকাশ করতে পারছি না। অনেকেই আছে আমাদের গ্রুপে আসেন, বলেন যে, "এই বিষয়টা বুঝতেছি না, এই বিষয়টা আসলে আমাদের কিছু সমাধান দিয়ে দেন।" আমরা দিয়ে দিই। আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। তো তোমরা কেন এই সুবিধাটা নিবা না? বুঝতে পারছো? এটা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, তো আসো আমরা বলছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা শিখব। তো দেখো, ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে আমাদের ৩ টি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ১ নাম্বার কি? ১ নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েসে, মানে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে নিব, এই প্যাসিভ ভয়েসে বাই থাকতেই হবে এমন কোনো শর্ত নয়, যেটা আমরা এসএসসি তে পড়ে এসেছি। মানে কি? মানে আমরা প্যাসিভ ভয়েস থেকে যদি অ্যাক্টিভ ভয়েসে দেখি, তাহলে আমরা এটা ভাবা চলবে না যে এখানে তো বাই নেই। তাহলে এটা প্যাসিভ ভয়েস কিভাবে হয়? ক্লিয়ার? বাই থাকবেই এমন কোনো শর্ত নেই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, কারণ আমরা কিন্তু পড়েছি যে অবজেক্টিভ সাবজেক্ট হবে, হ্যাঁ? বি ভার্ব বসবে, ভার্বের ভি3 বসবে, বাই বা প্রিপোজিশন মানে কি? এখানে বাই না থাকলেও একটা প্রিপোজিশন থাকবে আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে? তো দেখো ২ নাম্বারে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতেই হবে। মানে কি? এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অনেকেই বুঝবে না। অনেকে আবার ভি3 বুঝে। ২ টা একই কথা। বুঝতে পারছো? বি ভার্ব প্লাস ভি3। ক্লিয়ার? এই যে বি ভার্ব, অনেকে বি ভার্ব বুঝবে না। টেন্স পড়ো নাই। ঠিক আছে? তুমি অক্সিলিয়ারি ভার্ব গুলো পারো না। অক্সিলিয়ারি ভার্ব কয় প্রকার? হ্যাঁ? ২ প্রকার। প্রাইমারি অক্সিলিয়ারি, মডেল অক্সিলিয়ারি। হ্যাঁ? প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব গুলা কি? মডেল অক্সিলিয়ারি ভার্ব গুলো কি? শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ought to, is to, have to, going to, need, must, dare এগুলো তোমাকে শিখতে হবে। নাহলে তুমি এগুলো বুঝতে পারবে না। ক্লিয়ার? ৩ নাম্বারে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ? ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করতে হবে। এখন এই দেখো, অনেকেই ট্রানজিটিভ ভার্বটা বুঝবা না। তো আমি তোমাদের কিভাবে বুঝাবো বলো? ঠিক আছে? আশা করি অনেকেই বুঝবা, যেহেতু তোমরা এইচএসসি তে পড়ো। কিন্তু ভাই, আমি এমন স্টুডেন্ট দেখছি, মানে কি বলবো ভাই, যদি বলে তুমি কোন ক্লাসে করো, এটার ইংরেজি বলতে পারবে না। এমন স্টুডেন্ট দেখছি। আবার অনেক মানে টপার দেখছি, যারা এইচএসসিতে ফার্স্ট ইয়ারে থাকতেই তারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ২ ইয়ারের পড়াশোনা কমপ্লিট করে পরবর্তী ইয়ারে তারা বিভিন্ন কোচিং সেন্টারে ৫০০-১,০০০ টাকা দিয়ে এক্সাম দিয়ে নিজেকে ঝালায়। বুঝতে পারছো? এমন স্টুডেন্ট দেখছি। তো উভয় পক্ষে উভয় পক্ষের স্টুডেন্টদের আমাদের আসলে চিন্তা করতে হয়। এজন্যই বিষয়গুলো বলা। তোমরা অনেকেই জানো ট্রান্সলেশন ভার্ব গুলা কি। ঠিক আছে? তো চলো
অ্যাক্টিভ হতে প্যাসিভ করার আমাদের কিছু নিয়ম আছে। মানে আমরা এই অ্যাক্টিভ থেকে এই প্যাসিভ করার আমাদের কিছু নিয়ম আছে। আচ্ছা, এখানে একটা বিষয় কি অনেকেই বলল, "ভাইয়া আপনি তো বলছেন প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসবে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার দরকার কি?" দেখো, কোন একটা জায়গা থেকে যদি আসতে হয়, তাহলে কিন্তু আমাদের আগে যেতে হবে। ধরো তুমি তোমার নানার বাড়িতে যাবা, হ্যাঁ? এখন তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে, "নানার বাড়ি থেকে আসবি কিভাবে?" তাহলে তোমাকে আগে ১ম প্রশ্ন করতে হবে যে, "আমি তো আসবো, তার আগে বলো যে আমি যাবো কিভাবে?" তার মানে তুমি যেই জায়গায় যাইতেই পারবা, ওই জায়গা থেকে আসতেও পারবা। তবে যাওয়ার নিয়মটা যদি তুমি ভালোভাবে জানো, আসার নিয়মটাও তুমি উল্টোভাবে ঘোরালেই সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো চলো, এখানে দেওয়া আছে অ্যাক্টিভ হতে প্যাসিভ করার কি নিয়মগুলা রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। হ্যাঁ? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে। হ্যাঁ? ট্রান্সিটিভ ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আচ্ছা, এখানে অনেকে যদি ট্রান্সিটিভ ভার্বটা না বুঝো, তোমাকে শর্টকাট বলি, একটা সেন্টেন্সের মধ্যে যেই ভার্বটা থাকবে ওই ভার্বের ভিত্তি করে দিবা। তোমাকে ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভ ভার্ব এগুলা তোমার জানার কোনো প্রয়োজন নাই। তুমি ওইখানে যেই ভার্বটাই দেখবা মূল ভার্ব, হ্যাঁ? একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমি সহজভাবে বুঝাচ্ছি। একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমার অক্সিলিয়ারি ভার্ব থাকবে, মেইন ভার্বও থাকতে পারে। মেইন ভার্ব থাকবেই কিন্তু অক্সিলিয়ারি ভার্বও থাকতে পারে। তুমি মেইন ভার্বে সবসময় কি করতে হবে? ভি3 করতে হবে। ঠিক আছে? এখানে পাস্ট পার্টিসিপল মানে কি? ভি3, ওকে? আচ্ছা, এরপরে আসো অতিরিক্ত অংশ বসাতে হবে যদি থাকে। হ্যাঁ? অনেক সময় দেখবা থাকে, অনেক সময় দেখবা থাকে না। এটা যদি থাকে। এরপরে আসো আমাদের ৫ নাম্বারে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রিপোজিশন বাই বসাতে হবে অথবা উইথ, অ্যাট, ইন, ফ্রম, ইটিসি এগুলো বসাতে হবে। এখন দেখো, কখন উইথ, কখন অ্যাট, কখন ইন, কখন ফ্রম বসাবা, এগুলা কিন্তু তুমি প্রিপোজিশন যখন তুমি প্রিপোজিশনটা কমপ্লিট করবে। আমি যেইভাবে তোমাদের আসলে প্রিপোজিশনটা বুঝাইছি, আমার মনে হয় আমি কোনো গ্রামারই এত সহজভাবে বুঝাই নাই বা আমি বুঝানোর চেষ্টা করি নাই। কারণ প্রিপোজিশনটা গ্রামারের এমন একটা পার্ট। দেখো, তুমি যদি কোনো অভিজ্ঞ টিচারের কাছে যাও, যদি কোয়েশ্চেন করো যে আসলে অ্যাডমিশনের মধ্যে ইংলিশটা আমরা জানি অনেক কঠিন, হ্যাঁ? বা অনেক কমপ্লেক্স হয়, খুব প্রতিযোগিতা এটার মধ্যে। ইংলিশের মধ্যে আসলে কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ডিস্টার্ব করতে পারে? তখন দেখবা যারা অভিজ্ঞ টিচার তারা বলবে সিনোনিম, অ্যান্টোনিম আর হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পারছো? কারণ প্রিপোজিশনটা হচ্ছে গেম চেঞ্জার। বুঝতে পারছো? যে প্রিপোজিশন এ দক্ষ, সে গ্রামারের আল্টিমেটলি সে স্পোকেন এ দক্ষ, সে গ্রামারে দক্ষ। হ্যাঁ? সে যে সেক্টরেই পরীক্ষা দিবে তার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। ওকে। এরপরে দেখো আমাদের রয়েছে আ অ্যাক্টিভ ভয়েস এ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো ১ম এ আমি রিপিট করছি। ১ম এ আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। টেন্স অনুযায়ী বি ভার্ব নিতে হবে। এরপরে ভার্বের ভিত্তি করতে হবে। অতিরিক্ত অংশ থাকলে বসাতে হবে। প্রিপোজিশন বাই বসাতে হবে অথবা এগুলো বসাতে হবে। এরপরে কি করতে হবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এটা হচ্ছে আমাদের কমন একটা স্ট্রাকচার। ঠিক আছে? এরপরে আসো, এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কিন্তু টেন্সও চেঞ্জ করতে হয়। ঠিক আছে? আগেই বলেছিলাম যদি তুমি টেন্স না পারো, তুমি এখান থেকে লিভ নাও। লিভ নেওয়ার পরে তুমি টেন্স শিখে আবার এখান থেকে শুরু করো। ঠিক আছে? আল্টিমেটলি এটা না করলে তোমার কোনো লাভই নেই। ঠিক আছে? তো দেখো, এখানে অ্যাক্টিভ এর টেন্স গুলো এমন হয় আর প্যাসিভ এর টেন্স গুলো এমন হয়। অর্থাৎ অ্যাক্টিভ এ আমাদের যেই সেন্টেন্স এর স্ট্রাকচারটা থাকবে সেটা আমাদের প্যাসিভ এ এরকম করতে হবে। ঠিক আছে? তো যারা টেন্স বুঝো তারা এই জিনিসটা অবশ্যই বুঝবে। আমি একটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো প্রেজেন্ট ইনডিফিনিট এ ভার্বের সাথে কি থাকবে? এস বা ইয়েস থাকবে। কিন্তু এটাকে যখন আমরা প্যাসিভ এ করব, তখন আমরা কি করতে হবে জানো? ১ম এই সাবজেক্ট বসাতে হবে, এরপরে অ্যামিজার বসাতে হবে, এরপরে কি করতে হবে জানো? ভার্বের ভিটি বসাতে হবে। দেখো ভাই, ভয়েস একটা ঘাটতেরা টপিকস, ঠিক আছে? সেটা কি জানো? সে দেখো 98% গ্রামার টেন্স ছাড়া হয় না। বুঝতে পারছো? তো এখানের মধ্যে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ভয়েসেরও টেন্সের খুব প্রয়োজন। কিন্তু ভয়েস টেন্সকে ইউজ করতেছে তার নিজের মতো করে। ক্লিয়ার? এটা আরো ভালোভাবে বুঝতে পারবে যখন তুমি আমার শর্টকাট বেসিক ইংলিশ গ্রামার যে বইটা লঞ্চ লঞ্চ হবে বা হয়েছে, এই বইটা পড়লেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে? তো দেখো, অ্যাক্টিভ ভয়েস এর মধ্যে যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এ এম, ইজ, আর ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, সেটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে এম, ইজ, আর এর সাথে কি বসাতে হবে ভাইয়া? বিং, বিং বসাতে হবে এবং ভার্বের ভি3 করতে হবে। ঠিক আছে? তো এইভাবেই বিষয়গুলো তোমার মুখস্থ রাখতে হবে। বুঝছো? মুখস্থ না রাখলে এগুলো আসলে কোনো লাভ নাই। ঠিক আছে? এরপরে আসো একটা নোট খেয়াল করি। এই জিনিসটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি তুমি না পড়ো, তুমি ভয়েজার A to Z কিচ্ছু পারবা না। এতক্ষণ যা বকবক করছি, এগুলার কিছুই তুমি পারবা না। তাই এই জিনিসটা ভাই মুখস্থ করো। না বুঝলে আমার পেজে এসএমএস দাও।
প্রয়োজনে কল করো ভাই, তারপরেও পড়ো। ঠিক আছে? তারপরেও পড়ো, প্রয়োজনে কল করো, কলের আইকা তোমারে বুঝাবো। তারপরও তুমি পড়ো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের শিখাতে। হ্যাঁ? যদি তুমি শিখতে চাও। ইনশাআল্লাহ। ওকে, নোট। সকল মডেল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, হ্যাভ টু, বি গোইং টু, অট টু, ইটিসি এরপর প্যাসিভ ভয়েসে একটি বি যুক্ত হয়। আবার রিপিট করতেছি, কোন একটা প্যাসিভ সেন্টেন্স অ্যাক্টিভ সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভে কমপ্লিট করব, যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে ওই সেন্টেন্সে, কোন সেন্টেন্সে ভাইয়া? অ্যাক্টিভ সেন্টেন্সে যদি মডেল ভার্ব থাকে, তাহলে প্যাসিভ সেন্টেন্স যদি করতে যাই, ওই মডেল ভার্বটা বসাবো তো অবশ্যই। এরপর একটা কি বসবো অতিরিক্ত? বি। আর যদি একটা সেন্টেন্সে মডেল ভার্ব না থাকে, সেই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। যে অ্যাক্টিভ সেন্টেন্সে মডেল ভার্ব থাকবে না, ওই সেন্টেন্সের মধ্যে আমরা বি বসাবো না। ক্লিয়ার? ওকে। তো দেখো আমি একটা নোট লিখে দিয়েছি। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় নিম্নে উল্লিখিত ৪ টি রুল থেকেই বারবার প্রশ্ন এসেছে। এছাড়াও সতর্কতাবশত আরো ২ টি রুল দেওয়া হলো, যেটা আমি নিচে দিয়ে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা একটা জিনিস খেয়াল করি। সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম এটা হচ্ছে বেসিক। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক। এই বেসিকটা তুমি শিখতে পারবা না যদি তুমি টেন্স না পারো। এবার আসো, ভয়েসের কিন্তু ভাই অনেক রুলস আছে। ঠিক আছে? ১ম এ যদি তুমি কোথাও পড়তে যাও, যদি তুমি পড়তে যাও কোথাও, তুমি দেখবা ১ম এ তোমাকে ৯ টা রুল দিয়ে শুরু করবে। ঠিক আছে? তো দেখো ভাই, সবগুলা থেকে কিন্তু আমাদের এইচএসসি তে কোয়েশ্চেন আসে না। আমি এই কমপ্লিট সেন্টেন্স সরি এই চেঞ্জিং সেন্টেন্স এর ১ম এই তোমাদের বলেছি যে আমরা এখানে সিলেক্টেড কিছু রুল নিয়ে কাজ করব। যেগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে এবং ইনশাআল্লাহ আসবেও। ঠিক আছে? তো দেখো রুল 1, এখানে আমি খুব টেনে যাবো, বুঝতে পারছো? কারণ ভিডিওটা আল্টিমেটলি এখনো পর্যন্ত অনেক লম্বা হয়ে গেছে। আমি চাচ্ছি না ভিডিওটা লম্বা করতে। জানি না কতটুকু সময় লাগতে পারে। তো দেখো আমি শুরু করি। টেন্স বেসড ভয়েস। তো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টা আমরা ১ম এই জানবো। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট এর অ্যাক্টিভ ঘটনটা এমন হয়, প্যাসিভ ঘটনটা হয় কেমন? এমন। তো একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে দেখো একটি সেন্টেন্স দেওয়া আছে। অ্যাক্টিভ সেন্টেন্স, এই অ্যাক্টিভ সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য পিচ অফ দ্য সোসাইটি পুরোটাই হচ্ছে কি একটা বাক্যের অবজেক্ট। এটাকে আমরা কোথায় আনবো? সাবজেক্টে আনবো। ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের কি বসাতে হবে? অ্যান, ইজ, আর বসাতে হবে। তো আমরা এখানে কি বসালাম? ইজ বসালাম। দেখো ভাই প্রশ্ন যে স্যার এই ইজটা কেন বসলো? আমি বলব ভাই তুমি এটা পড়ো। এটা পড়লেই বুঝতে পারবা ইজটা কেন বসলো। ঠিক আছে? তো চলো, ইসটা বসলো। এরপরে দেখো আমরা মূল ভার্বের ভিটি বসবে, ভিটি বসালাম। এরপর একটা বাই বসবে, বাই বসালাম। দেন বাকি অংশ। ঠিক আছে? এইভাবে পড়াটা দেখে নিও। পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে একই বিষয়। দেখো এখানে একটা গঠন রয়েছে, এখানে আরেকটা গঠন। এটা থেকে মূলত এটা করতে হবে। ঠিক আছে? একটা সেন্টেন্স যেটা দেওয়া আছে এখানের মধ্যে দেখো ঢাকা বোর্ড ২০১৯ এ আসছে। ১ম এ আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, "At the time his mother asked him for a glass of water." ক্লিয়ার? তো ১ম এ আমরা কি আনতে হবে বলো? ১ম এ দেখো, যেকোনো বাক্য চেঞ্জিং সেন্টেন্স এর ক্ষেত্রে কমার আগের অংশ আমরা কোনো চেঞ্জ করব না। সবসময় কমার পরের অংশ চেঞ্জ করব। তো দেখো এখানের মধ্যে কমার আগের অংশ আমরা কিন্তু কোনো চেঞ্জ করি নাই। দেখো, "His mother asked him for a glass of water." তাহলে দেখো এখানে ১ম এ কি আসবে বলো? বলো, কে বলতে পারবে? ১ম এ আমরা আনবো হচ্ছে হি। জানো? কারণ এই যে হিম, এটা হচ্ছে কি? অবজেক্ট। কারণ এটা হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ। ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে অবজেক্ট। তো হিমটা হচ্ছে কি? চলো, হিমটা সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম? অবজেক্টিভ ফর্ম। তো অবজেক্টিভ ফর্মটা যখন সাবজেক্টিভ ফর্মে আসবে তখন কি হবে? হি। আমরা জানি হি এর অবজেক্টিভ ফর্মই হচ্ছে হিম। তো এই বিষয়গুলা কোথায় শিখবে? আমি আবারও বলছি, শর্টকাট বেসিক ইংলিশ গ্রামার। এখানে সুন্দরভাবে তোমাদের এগুলা বুঝিয়ে দেওয়া আছে। ওকে? তো দেখো, হি, এরপরে ওয়াজটা কেন আসলো? ওয়াজটা হচ্ছে আমাদের টেন্স হলো যে এখানে ওয়াজ এর আসবে। তো হিটা সিঙ্গুলার, এজন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এরপর ভার্বের ভিতরি বসছে, বাকি অংশ আর বাকির অতিরিক্ত অংশ তো থাকবেই। ক্লিয়ার? তো এইভাবে আসলে সেন্টেন্স গুলা কমপ্লিট হয়। এগুলো একটু দেখে নিবে। এরপরে আসো আমরা পরবর্তী রুলস এ চলে যাই। পরবর্তী রুলস এ আমরা খুব সুন্দরভাবে এগুলা বুঝতে পারবো। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে ২ টা টেন্স থেকে আমাদের পরীক্ষায় খুব বেশি পরিমাণে কোয়েশ্চেন এসে থাকে। এরপরে দেখো, মডেল অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ বাক্যগুলা যদি আমরা জানি, তাহলে আমাদের পরীক্ষায় অনেক অ্যান্সার আসলে, অনেক কোয়েশ্চেন আসলে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখো, মডেল অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে আসলে আধ্যাত্মিক জগতের কিছুই নেই। শুধুমাত্র মডেল ভার্বটা বসাবা আর বি বসাবা, তাইলেই হবে। ঠিক আছে? আমি আগেই বলছি, একটু টেনে যাচ্ছি আমি। ঠিক আছে? দেখো অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ একটা সেন্টেন্স দেওয়া আছে যেটা বরিশাল বোর্ড ২০১৯ সালে আসছে। তো
তো পূর্বের মতো আগেই বলেছি কমার আগের অংশ আমরা কাজ করব না। তো দেখো একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে কি আনবে বলো? বলো। একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে আমরা আনবো অবজেক্টিভ ফর্ম। তো আমরা জানি ইটটার সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম কিন্তু পসেসিভ ফর্মের সাথে একটা এস যুক্ত হবে। ক্লিয়ার? তো দেখো আমরা এখানে ইটটা আনলাম। ইটের পরে আমরা এখানে শুড আনবো। শুডটা কি ভার্ব? শুডটা হচ্ছে এখানে মডেল ভার্ব। আর মডেল ভার্বের পর একটা বি আনতে হয়। তো বি আনলাম। এরপরে ভার্বের বি বসাতে হবে। তো এখানে সাবজেক্টটা এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে কন্ট্রোল। আমরা জানি কন্ট্রোলের ভিত্তি হচ্ছে কন্ট্রোলেট। ঠিক আছে? তো দেখো এরপরে কি আনতে হবে? এরপরে একটা বাই আনতে হবে। দেখো একটা বাই আনলাম। এটা কিন্তু এখানে না, এটা অতিরিক্ত আনতে হবে। ঠিক আছে? এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো সাবজেক্টটা কি? সাবজেক্টটা উই। আমরা জানি উই এর অবজেক্টিভ ফর্ম কি? উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ। তো এইভাবে উই এর অবজেক্টিভ ফর্ম আজ বসাবা। এটা কোথায় শিখবা? এটাও তোমার দেওয়া আছে শর্টকাট বেসিক ইংলিশ গ্রামার বইতে। ক্লিয়ার? খুব ইজি ভাবে ভাই। একেবারে ইজি ভাবে দেওয়া আছে। যারা একেবারে বিগিনার তারাও যদি পড়ো ইনশাআল্লাহ বুঝতে পারবা। ওকে। এরপরে দেখো ফর আওয়ার ওন সেক বাকি অংশ তুমি দিয়ে দিবা। ঠিক আছে? এখানের মধ্যে এক্সট্রা কিছুই নাই। দেখো ভাই, অনেকেই আসলে এই বিষয়গুলো কমপ্লেক্স মনে হতে পারে। মনে হওয়াটা স্বাভাবিক। তারা অনেকেই টেন্স পারে না। ঠিক আছে? এই জিনিসটা আবার তোমাদের বুঝাই। দেখো, কমার আগের অংশ আমরা ধরব না। ঠিক আছে? তো এটা বোর্ড কোয়েশনে আসছে, কি আসছে দেখি তো? উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক। ওকে? তো দেখো প্রথমে আমাদের কাজ করতে হবে এখানে অবজেক্টটা কি? এটা তো বাক্যের অতিরিক্ত অংশ। এটাকে আমি মার্ক করে রাখলাম। বাক্যের অতিরিক্ত অংশ আমি কিভাবে বুঝেছি ভাই? এটা পড়লেই বুঝা যায় ভাই। এটা হচ্ছে এক্সপেরিয়েন্স। তুমি ৫, ৬ টা ১০ টা কোয়েশ্চেন সলভ করলে এটা বুঝে যাবা। ঠিক আছে? আমি এখানে কোনো গ্রামার আনতেছি না। কারণ আমি চাচ্ছি না তোমাদের কমপ্লেক্স বানাইতে বিষয়টা। ওকে। তো দেখো এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টে আনলাম। ইটের সাবজেক্টিভ ফ্রম ইটই হয়, ইটের অবজেক্টিভ ফ্রম ইটই হয়। তো আনলাম। এরপরে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা থাকবে। সরি, এরপরে আমাদের মডেল ভার্বটা থাকবে। মডেল ভার্বটা বসালাম। মডেল ভার্বের পরে বি আনতে হবে বাধ্যতামূলকভাবে। এরপরে ভার্বের ভি3 এখানে যে মূল ভার্বটা রয়েছে এটার ভি3 আমরা আনলাম। এরপরে দেখো আমরা বাই বা প্রিপোজিশন আনতে হবে। তো বাই বা প্রিপোজিশন আনলাম। এরপরে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা উই এর অবজেক্টিভ ফর্ম আজ বসিয়েছি। দেন বাকি অংশ। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে বাকি রুলস গুলো তুমি একটু দেখে নিবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এগুলা কিছুই নাই। এগুলা খুব ইজি বিষয়। না পারলে স্ক্রিনশট দিয়ে আমাকে এসএমএস দাও, আমি তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে? তবে ভিডিওটা লম্বা করা যাবে না। ওকে, এরপরে আসো আ বয়েজের ক্ষেত্রে হু, কম এর একটা নিয়ম আছে যেটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। এটা খুবই ইজি। দেখাবো না দেখাবো না? দেখাই। আচ্ছা দেখো, হু কর্মের ক্ষেত্রে ১ম রুলটা একটু খেয়াল করি যে, হু থাকলে আমাদের প্যাসিভ করার নিয়মটা কি? ঠিক আছে? এটা খুব ইজি। এটার ক্ষেত্রে আসলে উল্টো ঐরকম প্যারা নাই। আমি একটা দেখাই আরেকটা তোমরা একটু দেখে নিবে কাইন্ডলি। ঠিক আছে? দেখো, হু থাকলে আমাদের প্যাসিভ করার নিয়ম হচ্ছে অ্যাক্টিভ এর ক্ষেত্রে আমাদের হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে। বাট প্যাসিভ এর ক্ষেত্রে আমাদের প্রথমে বাই হুম আনতে হয়। দেন অক্সিলিয়ারি ভার্ব আনতে হয় টেন্স অনুসারে। দেখছো? টেন্স ছাড়া হবে না। এরপর দেখো সাবজেক্ট আনতে হবে, ভার্বের ভিত্তি আনতে হবে, এক্সটেনশন আনতে হবে। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। যে কোনটার পর কোনটা আনতে হবে। তবে এক্ষেত্রে আমরা যদি কোন একটা সেন্টেন্স এর প্রথমে হু দেখি তাহলেই এটা আনবো, আদারওয়াইজ আনবো না। ক্লিয়ার? সো দেখো হু যুক্ত একটা আ অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে আমরা এখানে ১ম এ বাই হুম আনবো। কেন আনবো? কারণ রুলস এ আছে। এরপরে আমরা টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব আর আনবো। কেন আনবো? এটা তুমি টেন্স পড়লেই বুঝতে পারবে। এরপরে দেখো আমরা সাবজেক্ট আনবো। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে ইউ। তো ইউটা আনলাম। এরপরে ভার্বের ভি3 আনলাম। এরপরে এ লায়ার বাকি অংশ। ঠিক আছে? তো এইভাবে তুমি এইটার রুলটা দেখে নিবে। রুল হোমটাও প্রায় একই রকম। এরপরে তুমি এই রুলস গুলোকে দেখে নিবে ভাইয়া। খুবই ইজি একটা বিষয়। এরপরে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমি এখানে বেশি লেট করব না। খুব দ্রুত শেষ করে দিব। শর্টকাট বুঝিয়ে দিই। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর জন্য তোমাকে ১ম এই পড়তে হবে কি জানো? ১ম এ এগুলা পড়ে লাভ নাই। গঠন অনুসারে এই ৫ প্রকার ৬ প্রকার এগুলো জাস্ট দিয়ে রেখেছি। ঠিক আছে? বাট তোমাকে যেই বিষয়টা করতে হবে অবশ্যই ক্লজটা জানতে হবে। তো উইথআউট ক্লজ ইউ ক্যান নট বি লার্ন এনিথিং আ অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে? সো দেখো এখানের মধ্যে ক্লজ ৩ প্রকার। ৩ প্রকারের মধ্যে ইনডিফিনিট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ এগুলার একটাই নাম। অনেকে অনেক নামে জানে। ৩ টাই দিয়ে দিলাম। আর ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এগুলা ক্লজের ২য় প্রকার। অনেকে একেক নামে বলবে। তুমি ২ টাই জেনে রাখো। আর শেষেরটা হচ্ছে কোঅর্ডিনারি ক্লজ। ক্লজে যদি ক্লিয়ার না থাকো তুমি এগুলা পারবা না। এগুলা খুবই ইজি। ক্লজ মানে কি জানো? ২ টা বাক্যের ২ টা একটা সেন্টেন্সের ২ টা অংশ থাকে। কোন অংশটার কি নাম এটা যদি তুমি বুঝতে পারো তাহলেই তুমি আল্টিমেটলি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা খুব ভালোভাবে জানতে পারবে। এরপরে দেখো এই রুলস গুলা সরাসরি মুখস্থ করে ফেলবে। ঠিক আছে? এই রুলস গুলা সরাসরি মুখস্থ করে ফেললে কিভাবে করবে তাও বলে দিচ্ছি। আ এগুলা আমি এখন দেখাবো না। ঠিক আছে? এগুলা তুমি কিভাবে করবে জানো?
এগুলা করব হচ্ছে যখন আমরা একটা বোর্ড কোয়েশ্চেন দেখাই তোমাদের। হুম, বোর্ড কোয়েশ্চেন দেখো। বোর্ড কোয়েশ্চেন এর মধ্যে এখানে দেখো এখানে পসেসিভ, পজিটিভ, প্যাসিভ, এই যে কমপ্লেক্স দেখছো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে যখন কোয়েশ্চেন আসবে তখন এই কোয়েশ্চেনটা নিয়ে তুমি সরাসরি চলে যাবা এই কোয়েশ্চেনটা এখানের কোন রুলস থেকে আসছে। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা এখানের কোন রুলস থেকে আসছে এই রুলস গুলা তুমি ১ম এ ফাইন্ড আউট করবে। ফাইন্ড আউট করে তুমি পড়বে। পড়লে দেখবে ওই রুলসটা তোমার মাথায় গেঁথে যাবে। এইভাবে তুমি রুলস গুলা পড়ার চেষ্টা করবে। যদি এখানে কোনো রুলস তুমি বুঝতে না পারো, জাস্ট স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দিয়ে পেজে, WhatsApp এ আ আমাদের YouTube চ্যানেলে যেখানেই পারো আমাদের সাথে অন্তত যোগাযোগ করো। আমরা তোমাকে পার্সোনালি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তার আগে একটা রিকোয়েস্ট করব। আ তোমরা ইতিমধ্যে জানো যে এই বইটি আসলে তোমাদের জন্য কতটা হেল্পফুল। আ এই বইটি সম্পর্কে আমি চাইবো তোমরা তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করো, শেয়ার করো যে এমন একটা বই আছে, তোমরা চাইলে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো আর বেশি কথা বলব না। আরেকটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে এই বইটি যদি তোমাদের কাছে দারুণ লেগে থাকে, আমাদের পেজে গিয়ে একটা রিভিউ দাও। কিভাবে রিভিউ দিতে হয় আমাদের পেজে গিয়ে নক করো, "ভাইয়া রিভিউ দিতে চাই, কিভাবে দিব বলেন?" তখন ঐখান থেকে সবকিছু বলে দেওয়া হবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।